দারুণ এক সুখবর আমাদের সাসপেন্স নাইট পরিবারের সকল শ্রোতা বন্ধুদের জন্য। এবার থেকে সাসপেন্স নাইটের গল্প শুনুন আর সঠিক উত্তর দিয়ে পেয়ে যান সাসপেন্স নাইট পরিবারের পক্ষ থেকে নগদ পুরস্কার। বেশ কিছু গল্পের শেষে আমরা আপনাদের জন্য গল্পের কমেন্ট বক্সে 3টে করে প্রশ্ন রাখব। 3টে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই আপনার কাছেও সুযোগ থাকছে পুরস্কার জিতে নেওয়ার। উত্তর দিতে হবে গল্পের কমেন্ট বক্সেই। আপনার উত্তর গল্পের কমেন্ট বক্সেই জানান রবিবার রাত 8টার মধ্যে। প্রথম 10 জন সঠিক উত্তরদাতাদের মধ্যে লাকি ড্রয়ের মাধ্যমে আমরা পুরস্কৃত করব 2 জন করে সঠিক উত্তরদাতাদের। তাহলে এবার থেকে সাসপেন্স নাইট ভলিউম 3 এর গল্পগুলো মন দিয়ে শুনুন আর সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতুন। সাসপেন্স নাইট ভলিউম 3 অডিও সিরিজের জন্য আমরা খুঁজে নিচ্ছি সেই সমস্ত প্রতিভাবান লেখক বা লেখিকাদের যাদের লেখা গল্প এবার শুধু ডায়েরির পাতায় নয়, আমরা সেই গল্পের প্রাণ প্রতিষ্ঠা করে সকলের সামনে অডিও স্টোরির মাধ্যমে তুলে ধরে তার প্রতিভার যোগ্য সম্মান দিতে চাই। সাসপেন্স নাইট ভলিউম 2 শেষ হওয়ার পর থেকেই বহু গল্প আমাদের কাছে আপনারা লিখে পাঠিয়েছেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের পাঠানো গল্পগুলো থেকেই বেশ কিছু বাছাই করা গল্প আপনারা শুনতে পাবেন সাসপেন্স নাইট ভলিউম 3-তে। সাসপেন্স নাইট ভলিউম 3-তে আজ আপনারা শুনবেন থান, লেখক সৌরভ সিনহা। গল্পের প্রধান চরিত্রে তনুশ্রী, অপদেবী, তনুশ্রীর মা, গুনিন এবং প্রজ্ঞানন্দ মহারাজ। শুরু হচ্ছে আজকের গল্প থান। আমার সামনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে লাল পরে সাদা শাড়ি পরা এক মহিলা। এক মাথা খোলা কোকড়ানো চুল, মাথায় চওড়া সিঁদুর। চারপাশের গাছগাছালির উপর শরতের দুপুরে রোদ্দুর পড়ছে, কাশবনের ঝাড় বাতাসে মাথা দোলাচ্ছে। ছোটবেলার এরকমই উদাস শরতের এক দুপুর আমার জীবনে শনির দশা নিয়ে এসেছিল। এর ফল আমি এখনো ভোগ করছি। আমার নাম তনুশ্রী। আমার মা দামোদর ভ্যালি কর্পোরেশনের ফাইন্যান্স অফিসার ছিলেন। বাবার আদর কোনোদিনই পাইনি। শুনেছি আমার জন্মের পরপরই বাবা অন্য কোনো মহিলাকে বিয়ে করেন। দাদু দিদা মারা গেছে, দায়িত্ব নেবার ভয়ে মামা সম্পর্ক রাখেন না। আমার জীবনে রয়েছে শুধু মা। 1998 সালে দুর্গাপুর থেকে মা বদলি হয় ঝাড়খণ্ডের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে। তাপবিদ্যুৎ কেন্দ্র আর কোয়ার্টার পার করলে চারিদিক জনমানবহীন প্রান্তর। অনেক দূর পরে গ্রাম আছে। তখন ক্লাস 3-তে পড়ি। পুজোর ছুটি পড়ল। দুর্গাপুজোর পরে দুপুরগুলো খুব একঘেয়ে লাগতে লাগলো। পূজা বার্ষিকী শুক্তারা 2 বার পড়া হয়ে গেছে। বান্ধবী তানিয়া, অপলা, স্নেহারা সবাই আত্মীয়র বাড়ি ঘুরতে গেছে। আমার তো আর যাওয়ার কোথাও নেই। মা অফিসে। আমাকে দেখাশোনার জন্য পুষ্পা দিদাকে রাখা হয়েছিল। সে অঘরে ঘুমাচ্ছে। দরজাটাকে নিঃশব্দে খুলে বেরিয়ে গেলাম। কোয়ার্টারের একটা জায়গার পাঁচিল ভেঙে গেছে, সেখান দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। এদিকটায় কোনো দিন আসেনি। চারিদিকে ধুধু মাঠ, এদিকে ওদিকে কাশবনের ঝাড় শরতের বাতাসে মাথা দোলাচ্ছে। শরতের দুপুর,
উপরে নীল আকাশে সাদা মেঘ আর রোদ্দুর লুকোচুরি খেলছে। কিছুটা দূরে ছোট্ট একটা নদীর ঝাড়ি। কিছু দূর গিয়ে মনে হয় ওটা দামোদর নদে মিশেছে। একদিকে নদীর ধারে শ্মশান, চিতা জ্বলছে, মরা পোড়ার গন্ধ নাকে আসছে। ওদিকে যাবার আর সাহস পেলাম না। অন্যদিকে একটা মরা শুকনো গাছ দেখা যাচ্ছে। দূর থেকে দেখলাম এক গ্রাম্য মহিলা মরা গাছটিতে সিঁদুর লেপছে। এরপর সাষ্টাঙ্গে প্রণাম করে মহিলাটি চলে গেল। কৌতূহল নিয়ে ওই গাছটার কাছে গেলাম। গাছটার ডালে শাখা কাঁচের চুড়ি ঝোলানো, নিচটাতে সিঁদুর লেপা। গাছের নিচে লোকে রেখে গেছে ক্ষীর, চাঁছি, মন্টার হাড়ি প্রভৃতি মিষ্টান্ন। আশেপাশে কাকের কা কা আওয়াজ কানে এলো। আশ্চর্য, কোনো কাক এসে কিন্তু মিষ্টিতে মুখ দিচ্ছে না। আমার লোভ হলো, কিছুটা ক্ষীর তুলে মুখে পুরে নিলাম। কটা নীল কাঁচের চুড়ি আর শাখা গাছ থেকে পেরে নিলাম। কেউ যেন আমাকে উদ্দেশ্য করে এই কথাটা বলে উঠল, কিন্তু কেউ তো কোথাও নেই। হঠাৎ দেখলাম গাছের ডালের উপর বসে আমার দিকে মিটিমিটি হাসছে লাল পেরে সাদা শাড়ি পরা এক মহিলা। এক মাথা খোলা কোকড়ানো চুল, মাথায় চওড়া করে দেওয়া সিঁদুর। শাড়ি পরে এমনভাবে গাছের ডালে বসে থাকা যায়? পলকের মধ্যে মহিলাটি গাছ থেকে নেমে এলো, আমার দুটো গাল টিপে দিয়ে বলল, আমাকে কোলে উঠিয়ে সে আমার সাথে অনেক গল্প করল। তার নাম জটি। দূরের জঙ্গলে সে তার ছেলেকে নিয়ে থাকে। সে জাদু জানে, জাদু দিয়ে সে লোকের ভালো করতে পারে। এই জন্যই লোকে খুশি হয়ে তাকে মিষ্টি দেয়। আমার কৌতূহল হলো, বললাম, আচ্ছা আন্টি, তোমার তো বোন নেই, তুমি তাও সিঁদুর পরো কেন গো? আশ্চর্য, আমি তো মায়ের কথা তাকে বলিনি। জানলো কি করে? সত্যি কি ম্যাজিক জানে নাকি? আন্টি আন্টি, আমাকে ম্যাজিক শিখিয়ে দেবে গো? একটা বাঁকা হাসি হেসে সে বলল, বিয়ের কথায় লজ্জা পেলাম। হঠাৎ করে তাকে আর দেখতে পেলাম না। দেখলাম একটা বড় সাপ আমার দিকে ফনা তুলে আছে। ভয় সরে গেলাম। সাপটা হিসিস করে ছোপের মধ্যে সরে গেল। সেদিন রাত থেকে আমার কাঁপুনি দিয়ে জ্বর এলো। 103, 104 থার্মোমিটারের পারদকে আর বেঁধে রাখা যাচ্ছে না। ক্যালপল খেলে কমছে, আবার জ্বর আসছে। ডিভিসের ডাক্তারকে দেখানো হলো, ব্লাড টেস্ট করানো হলো, কিন্তু কিছুই ধরা পড়ল না। দুদিনের জ্বরেই বিছানায় মিশে গেলাম। স্যালাইন শুরু হলো। ডাক্তার বলল, 1 সপ্তাহে জ্বর না কমলে দুর্গাপুরের হাসপাতালে কিন্তু ভর্তি করতে হবে। মা চিন্তায় অস্থির হয়ে পড়ল। জ্বরের ঘোরে স্বপ্ন দেখতাম, সেই মহিলা একই রকম একটা লাল পেরে শাড়ি পরে খোলা চুলে আমার দিকে তাকিয়ে হাসছে। কখনো শিওরে বসে আমার মাথায় হাত বোলাচ্ছে, কখনো আবার জানলা থেকে ডাকছে। সে হেসে হেসে বলছে, সেদিন দুপুর থেকেই আকাশে কালো মেঘ জমতে শুরু করলো। সূর্যকে কালো মেঘ ঢেকে দিল। বিকেল থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। ইলেকট্রিসিটি চলে যাওয়ায় আমার ঘরের বাতি নিভে গেল।
ঘরে নিকষ অন্ধকার। বাতাসের ঝাপটায় ঘরের জানলার পাল্লার সাথে জানলার ফ্রেমের ধরাম ধরাম শব্দে ঠোকাঠুকি চলছে। একটা বড় মোমবাতি নিয়ে জানলা বন্ধ করতে এসে মা একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে উঠল। তনু, তোর মাথার পাশে ওটা কে বসে আছে রে? মানুষ না ওটা ডাইনি? ওই ডাইনিটাকে 2 দিন ধরে আমি স্বপ্নে দেখছি। পুষ্পমাসি, শিগগিরই এ ঘরে এসো। দেখো তনুর মাথার পাশে যেন কে বসে আছে। তনু মা, তোর মাথার পাশে নীল চুড়িগুলো কার রে? আমাকে সত্যি কথা বল মা, সত্যি কথা বল। আমি অশক্ত দেহে কাঁপা কাঁপা গলায় আমি সব বললাম। মা আর কিছু না পেরে পুষ্পা দিদাকে গাল দিতে লাগলো। শোবার জন্য তোমাকে পয়সা দিই, তুমি শেষ পর্যন্ত আমার মেয়েটাকে ডাইনির হাতে তুলে দিলে। মার চিৎকারের আশেপাশে কোয়ার্টার থেকে অনেকে ছুটে এলো। অফিসের একজন পিয়ন ছিলেন স্থানীয়। বৃষ্টির মধ্যেই তিনি একজন দেহাতি গুণিনকে নিয়ে এলেন গ্রাম থেকে। গুণিন কিছু করবে কি সব শুনে সে ভয় কাঁপতে লাগলো। চোখ বিস্ফারিত করে বলল, बच्चे के ऊपर जटी देवी की नजर लग गई। वो कोई मामूली भूत चुड़ैल नहीं आछे। मैं कुछ नहीं कर सकता हूँ, कुछ नहीं। এরপর ঊর্ধ্বশ্বাসে বাড়ি থেকে গুণিন বেরিয়ে গেল। বেরোনোর সময় সে দেহাতি ভাষায় যে কথাগুলো বলল তা শুনে আমার গায়ে রক্ত হিম হয়ে গেল। গ্রামের মেয়েরা ভালো ঘরে বিয়ের জন্য, সন্তান লাভ করার জন্য জটি দেবীর উদ্দেশ্যে শাখা, চুড়ি, মিষ্টি মানত করে। ওই মরা গাছতলাটাই জটি দেবীর থান। আমি ভর দুপুরে যেদিন ওই দেবীর থানে যাই, দেবী আমাকে দেখে পছন্দ করে, তাই দেবী আমাকে নিয়ে যাবে। কিছু করতে গেলে গুণিনও নির্বংশ হবে। মা ছিলেন ভারত সেবাশ্রম সংঘে দীক্ষিতা। কাঁদতে কাঁদতে মা স্বামী প্রজ্ঞানন্দ মহারাজকে ডায়াল ঘুরিয়ে ল্যান্ড ফোন দিয়ে ফোন করল। হ্যালো হ্যালো মহারাজ, সর্বনাশ হয়ে গেছে আমার। মেয়েকে একটা রাক্ষসী ধরেছে। মেয়ে ছাড়া যে আমার এই 3 কুলে কেউ নেই মহারাজ। হ্যাঁ, কি বললেন? এক্ষুনি মেয়েকে নিয়ে দুর্গাপুর ভারত সেবাশ্রম সঙ্গে আসবো? ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি আসছি। এরপর কি করে যে মা ওই ঝড় জলের রাতে গাড়ি জোগাড় করে আমাকে দুর্গাপুর নিয়ে গেল সেটা আমি আজও জানি না। আমি আর মা এক বস্ত্রেই চলে আসি। আমার বই, খাতা, জামা কাপড়, টিভি, ফ্রিজ ওই কোয়ার্টারের ঘরেই পড়ে রইল, আর কোনোদিন সেগুলো নিয়ে আসা হয়নি। মা পরে বিধাননগরের ডিভিসি অফিসে ট্রান্সফার নেয়। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা 7 দিন ধরে আমাদের দুর্গাপুরের বাড়িতে পূজা পাঠ, যাগযজ্ঞ করে। স্বামী প্রজ্ঞানন্দ মহারাজ আমার মাকে দরজা বন্ধ করে কিছু কথা বলে। হিন্দু ধর্মমতে মানুষ আর ঈশ্বরের মধ্যবর্তী স্তরে কিছু জিনিস আছে। এদেরকে হাকিনী, ডাকিনী, যখিনী, পরী এসব নামে ডাকা হয়। আমি হিমালয় বা নর্মদার তীরে সাধনা করার সময় এদেরকে অনেকবার উপলব্ধি করেছি। যে তোমার মেয়েকে ধরেছিল সে এইরকমই কোনো অপদেবী। এদের কিছু অলৌকিক ক্ষমতা থাকে। এরা মানুষ, পশু পাখির যে কোনো রূপ ধারণ করতে পারে। এই অপদেবী কিন্তু তোমার মেয়েকে সহজে ছাড়বে না। এর নজর কিন্তু সারা জীবন তোমার মেয়ের উপরে থাকবে। ওই অপদেবীর কোপ থেকে আমি আজও নিস্তার পাইনি। আজও আমি তাকে স্বপ্নে দেখি। আমার রূপ গুণের সবাই প্রশংসা করে, কিন্তু স্কুল, কলেজ, অফিস কোথাও কোনো ছেলের সাথে আমার সম্পর্ক গড়ে ওঠেনি। মা এত সম্বন্ধ দেখেছে, কিন্তু সব কটা ভেস্তে গেছে। মা এখন হাল ছেড়ে দিয়েছে। আজ ওই 34 বছর বয়সে আমার জীবনে মা ছাড়ার কেউ নেই। অফিসের একটি ছেলের সাথে সাম্প্রতিক বন্ধুত্ব হয়। ক্যাফে কফিতে ডেটিং করতে যাওয়ার প্ল্যানও হয়, কিন্তু বেরোনোর সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে ছেলেটির পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। জানি না এই সম্পর্কের পরিণতি কি হবে।
আপনারা আমার জন্য প্রার্থনা করবেন। এতক্ষণ শুনছিলেন সৌরভ সিনহার লেখা থান। গল্পের সূত্রধার সূর্য, তনুশ্রীর চরিত্রে পুষ্পিতা, অপদেবীর চরিত্রে নিবেদিতা, তনুশ্রীর মায়ের চরিত্রে শর্মিলা, গুনিনের চরিত্রে অনুপম এবং প্রজ্ঞানন্দ মহারাজের চরিত্রে অঞ্জন। থান গল্পের লেখক সৌরভ সিনহাকে সাসপেন্স নাইট পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা গল্প আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। আপনার লেখা গল্প যদি সাসপেন্স নাইট ভলিউম 3-তে শুনতে চান তাহলে দেরি না করে শীঘ্রই পাঠিয়ে ফেলুন আমাদের। গল্প পাঠাতে মেল করুন sdentertainment1823@gmail.com এই মেল আইডিতে। একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে, গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে আমাদের পাশে থাকুন। আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম 3 এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম 3 শুধুমাত্র SD এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে।